আমাদের যদি বলতে হয় ইএসআর মানেটা কি, না দিস ইজ সেডিমেন্টেশন, মাঝখানে একটা কথা হচ্ছে সেডিমেন্টেশন, তাই তো? তাহলে আমরা যখন ডেফিনেশন ইউজ করছি, তুমি টার্মটা তাহলে কি ইউজ করলে, যে ইংলিশে যদি বলতে হয় রেট অ্যাট উইচ সেটেল ডাউন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে যে ইএসআর মানে টোটাল ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তাহলে ডেফিনেশনটা এইভাবে বলবে যে ইট ইজ দ্য রেট অফ সেটলিং অফ বা ইরিথ্রোসাইটস, যাই হোক, ডেফিনেশনে কখনো শর্ট ফর্ম না ইউজ করাই ভালো, রেড ব্লাড সেলস বা ইরিথ্রোসাইটস যেটা বলবে, ইন এ অ্যান্টিকোয়াগুলেটেড হোল ব্লাড। কথা হচ্ছে হোল ব্লাড, তুমি যদি প্যাক সেল ইউজ করছো তাহলে হবে না, তাই না? তাহলে অ্যান্টিকোয়াগুলেটেড ভেরি ইম্পর্টেন্ট, আর হচ্ছে হোল ব্লাড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে ইন আ কি ভার্টিক্যাল টিউব, যেটা মিস করছো সেটা হচ্ছে অ্যাট 25°C ইন 1 আওয়ার। মানে তুমি যদি ধরো আজকে ওই সেম এক্সপেরিমেন্টটা ধরো রোদের মধ্যে করছো অ্যাট 40°, তাহলে কি এই একই রেজাল্ট আসবে? তাহলে তো আসবে না। তাহলে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ 25°C, দ্য টিউব হ্যাজ টু বি ভার্টিক্যাল, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে কি রেটে সেটেল করছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তাহলে ইয়েটা কি, ইউনিটটা কি আছে? mm পার আওয়ার, বা আমরা বলবো mm ইন ফার্স্ট আওয়ার, এরকম ভাবে। নর্মালি 1 ঘন্টা পরেই মাপি তো মিলিমিটার। আচ্ছা, এবারে হচ্ছে যে কেন মাপছি, ইউটিলিটি কি আছে? না, যদি ইন্ডিকেশন জিজ্ঞেস করা হয় তাহলে কি পেশেন্ট এলে তোমরা ইএসআর মাপার কথা ভাববে, কখন মাপবে? অ্যানিমিয়া আছে মানে সাসপেক্ট করছো যে অ্যানিমিয়া হতে পারে, তখন তোমরা মাপবে, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে বেশ, ঠিক আছে, একটা গেল অ্যানিমিয়া। এছাড়া সেখানে মেপে কি দেখতে চাইছো? না, আরবিসি যদি প্রচুর বেড়ে গিয়ে থাকে, সেটা তুমি তো ধরো একটা তার হিমোগ্লোবিন দেখেই তুমি এস্টাবলিশ করছো, ধরো 17-18 হিমোগ্লোবিন, তো সেখানে ইএসআর দেখে আলাদা করে তুমি কি এস্টাবলিশ করবে? হ্যাঁ, বলো কি বলছো। ইয়েস, তাহলে এই কথাটাই শুনতে চাইছিলাম। তাহলে ইট ইজ ইউজড ফর টু পারপাস। একটা হচ্ছে যে ইট ডাজ নট ডায়াগনোজ এনি স্পেসিফিক কন্ডিশন। তাহলে এটা আমরা ইউজ করি টু সি যে whether there is presence of a certain inflammatory condition or a certain to differentiate between certain diseases, যেটা আমাদের ডিডির মধ্যে আছে, যে এটা না এটা। আর তার সাথে হচ্ছে প্রগনোসিস, কি একটা পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্ট, মানে কোনো একটা অ্যানিমিয়া পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, বা ধরো একটা কোনো ইনফেকশন পেশেন্টের হয়েছিল, সেই সময় পেশেন্টের তোমার বেড়ে গেছিল ইএসআর, তো তারপর যখন ট্রিটমেন্টটা চলছে, চলতে চলতে সেই তোমার ট্রিটমেন্টে রেসপন্ড করলো কিনা, সেটা ইএসআর ফল করছে কিনা দেখা যাবে, তাই তো? তাহলে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে ইট ডাজ নট ডায়াগনোজ এনি স্পেসিফিক ডিজিজ, মানে ধরো আজকে তুমি একটা কোনো পার্টিকুলার টেস্ট করছো, নিয়ে বলছে এটা পজিটিভ নেগেটিভ মানে এটা আছে বা নেই, এটা সেরকম ধরনের নয়। ইট ডাজ নট ডায়াগনোজ এনি ডিজিজ। নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমাদের ধরো একটা লিস্ট অফ ডিডি আছে, ধরো একটা পেশেন্ট এসছে তোমার এমার্জেন্সিতে, হ্যাঁ, নিয়ে সে বলছে আমার চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করেছে, বিশাল চেস্ট পেন। এবারে একটা সিম্পল টেস্ট যখন তুমি ইএসআর করছো, তখন তোমার ডিডি কাজ করছে, পেশেন্টের অ্যানজাইনা হতে পারে, পেশেন্টের এএমআই হতে পারে, মানে মায়োকার্ডিয়াল ইনফেকশন। একটা ইএসআর করবে, সিম্পল ইএসআর করে সাপোজ তুমি দেখলে যে ইএসআরটা তোমার নর্মাল চলে এলো, তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়নি, তখন পেশেন্টের অ্যানজাইনার জন্য ব্যথা হচ্ছে, তাই না? এরকম ভাবে সাপোজ তোমার দুটো ডিডি কাজ, সাপোজ পেটে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, তুমি ভাবছো রাপচার্ড একটপিক ফিমেল পেশেন্ট নাকি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, কি ধরো তুমি ভাবছো জাস্ট একটা সিম্পল একটপিক, এখনো রাপচার হয়নি, পেটে ব্যথা স্টার্ট হয়েছে, ভার্সেস তোমার একটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তাহলে আমরা জানি যে ইনফ্লামেটরি ডিজিজে অনেক বেশি বিএসআর পাবো কম্পেয়ার টু রাপচার্ড, মানে ইনডাইরেক্ট ওয়েজ। অবশ্যই এই পেটে ব্যথা পেশেন্টের আমরা ইউএসজি করবো, সেখানে আমরা ডায়াগনোসিস আলটিমেটলি করতে পারবো, কিন্তু এটা জাস্ট টু নো যে এটা না এটা। প্লাস দিস টেস্ট ইজ গোয়িং অন ফর টাইমস ইমেমোরিয়াল। তাহলে তখনকার দিনে তো এত ফেসিলিটি ছিল না, তো এটা ভেরি বেসিক টেস্ট, কি ডিফারেন্সিয়েট করার জন্য যেটা আছে না ওটা আছে। আচ্ছা, এবারে ইএসআর এর জন্য আমাদের যেটা জানতে হবে যে তোমাদের এই কি বলে, ফার্স্ট অফ অল মেকানিজমটা কি আছে, তাই না? এই যে 1 ঘন্টার মধ্যে তোমরা দেখতে চাইছো, তো হোয়াট ইজ দ্য মেকানিজম? রোলেক্স না, কথা হচ্ছে কি বলো, রুলো ফরমেশন, রুলো। ঠিক আছে, এবারে সেই রুলো ফরমেশনের কি কি স্টেজ আছে? টু স্টেজ 3। হ্যাঁ, স্টেজ 1-এ কি হয়, তারপর স্টেজ 2-তে, স্টেজ 3-তে, প্যাকিং। তাহলে কোন স্টেজটা কতক্ষণ ধরে হয়?
10 মিনিট। তাহলে আমাদের আলটিমেট ইএসআরটা কোন স্টেজের উপর ডিপেন্ড করছে, রিডিংটা আসবে কোন স্টেজের উপর, স্টেজ 1 to 3 এর মধ্যে? তুমি বলছো 3, তাহলে 2, কারণ 2তে তোমার হচ্ছে সেডিমেন্টেশনটা হচ্ছে, তাই তো? তাহলে সেডিমেন্টেশনটা কত, বিকজ 2 ইজ কল্ড র্যাপিড সেডিমেন্টেশন, তো কত রেটে ওটা র্যাপিডলি সেডিমেন্ট হচ্ছে তারপর ডিপেন্ড করছে তোমার টোটাল ইএসআরটা কত আলটিমেটলি আসবে। আর স্টেজ 3টা হচ্ছে প্যাকিং, মানে স্লো সেডিমেন্টেশন। তাহলে এবার কি হয়, তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে ওই যে বলছে রুলো ফর্মেশন, মানে তোমরা সবাই জানো যে আরবিসি গুলো একটার সাথে একটা স্টিক করে যায় লাইক আ স্ট্যাক অফ কয়েন, সেটা হলো ফার্স্ট স্টেজ। তারপরে কি হলো, যে র্যাপিড সেডিমেন্টেশন, মানে আরবিসি গুলো ওই যে চিটে গেছে বা স্ট্যাক অফ কয়েন্স হয়ে গেছে, তাতে করে র্যাপিডলি নিচের দিকে ফল করতে শুরু করছে। থার্ড পয়েন্ট হচ্ছে প্যাকিং, মানে ইন্ডিভিজুয়াল আর রুলোগুলো একসাথে প্যাকিং হচ্ছে, তাতে করে ওই যে বলছে একদম প্রপার সেটলিং এট দ্য বটম অফ দ্য টিউব সেটা হচ্ছে। এই 3টে স্টেজ আছে। তাহলে আমি যেটা বললাম যে সেকেন্ড স্টেজটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে কি করে বুঝবো যে কখন আমার তাহলে দুটো কম্পোনেন্ট আছে। এবার হচ্ছে আমরা দেখছিটা কি, ধরো এই যে সেটেল করে গেল, বারবার বলছি রেট অফ সেটলিং নিয়ে আমরা বলছি আরবিসি গুলো সেটেল করে গেল, তাহলে মাপছিটা কি আমরা, কিসের? তাহলে প্লাজমাটার ওপরে যে প্লাজমাটা আমার রয়ে গেল সেটেল করার জন্য আমরা মাপছি অ্যাকচুয়ালি সেইটার হাইটটা কতটা রইলো, সেইটার হাইটটা মাপছি। আরবিসি তো সেটেল করে গেছে নিচে, কিন্তু আমরা মাপছি হচ্ছে ওপরের প্লাজমার হাইটটা। যদি আরবিসির হাইটটা মাপতাম তাহলে ওটাকে কি বলতাম, প্যাকড সেল ভলিউম বা হিমাটোক্রিট, সেটা মাপছি না। নামটা যদিও এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, আমরা মাপছি ওপরের প্লাজমাটা। তাহলে দুটো কম্পোনেন্ট আছে ধরো, তাহলে মানে একটা হচ্ছে যে তোমার যে সেটেল করে গেল, তাহলে নিচে আরবিসি চলে এলো, ওপরে চলে এলো প্লাজমা। তাহলে আমাদের যদি জানতে হয় যে কখন ইএসআর বাড়বে আর কখন কমবে, তাহলে আমাদের এই দুটোর মধ্যে যে কোরিলেশন সেটা জানতে হবে। মানে দুটো কম্পোনেন্ট হচ্ছে তো, একটা তোমার আরবিসি, একটা হচ্ছে প্লাজমা। তাহলে কি হচ্ছে, প্লাজমা যদি ধরো, আচ্ছা ফার্স্টে চলে এসো আরবিসি, তাহলে আরবিসিটাকে নিচে সেটেল করতে হবে। যত তাড়াতাড়ি সেটেল করবে বা যত বেশি সেটেল করবে তত উপরে প্লাজমাটা বাড়বে, উপরে প্লাজমা বাড়বে মানে ইএসআর বাড়বে, সিম্পল। তাহলে আরবিসি কখন নিচে তাড়াতাড়ি সেটেল করবে, অ্যানিমিয়া। কেন না, এমনি আরবিসি সংখ্যা কম, তাহলে যে কটা আছে তত তাড়াতাড়ি সেটা নিচে চলে আসবে, এন্ড দেয়ারফর উপরের ভলিউমটা বেশি পাবো, নাম্বার 1। তাহলে রিভার্স যদি হয়, সাপোজ পলিসাইথেমিয়া, মানে নাম্বার অফ রেড সেলস বেড়ে গেছে, তাহলে ইএসআর কমে যাবে, কারণ ওপরের যে ভলিউমটা সেটা তখন কম হয়ে যাচ্ছে, পুরোটাই তো আরবিসি তে ভর্তি, তো ওপর থেকে কাউন্ট করতে শুরু করেছি, এটা কমে গেছে। হলো। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে ধরো ফলটাও বলছি, রেট অফ ফল, এবার আরবিসি সাইজ শেপের উপর ডিপেন্ড করছে। ধরো দেখা যাচ্ছে যদি ম্যাক্রোসাইট হয় তাহলে যত তাড়াতাড়ি ফল করছে, মাইক্রোসাইটে তত তাড়াতাড়ি হচ্ছে না। কিছু কিছু অ্যানিমিয়াতে, যেমন ধরো স্ফেরোসাইটোসিস আর সিকেল সেল অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড স্ফেরোসাইটোসিসে কি হচ্ছে, রুলের ফরমেশনটাই হচ্ছে না ঠিক করে, কারণ ওদের শেপটা এমনই যে রুলো করতে গেলে যে স্ট্যাক অফ কয়েন্স হিসেবে হতে হবে সেই জায়গাটা আসছে না শেপের জন্য। তাহলে আমরা যে এতক্ষণ ধরে ডিসকাস করছি যে অ্যানিমিয়া হলে ইএসআর বাড়ে ইন জেনারেল, দ্যাট ইজ ইন জেনারেল রুল, কিন্তু যদি স্ফেরোসাইটোসিস হয় which is also type of anemia, আর যদি সিকেল সেল অ্যানিমিয়া হয় which is another type of anemia, তাহলে কিন্তু ইএসআর আলটিমেটলি কমে যাবে, নট বেড়ে যাবে। হলো। তারপরে ধরো প্রেগন্যান্সি, সেখানে আমরা কি হয়, আমরা কি জানি, বেড়ে যাবে ইএসআর, কারণ সেখানে আমরা জানি প্রেগন্যান্সিতে তোমার হিমোগ্লোবিন কমে আসে, রেড সেল মাস কমে আসে, তাহলে বেড়ে যাবে। ইভেন ওল্ড এজেও সেম হয়তো বেড়ে যাবে, কেন না আরবিসি সেই সেম কনসেপ্ট যে আরবিসি মাস কমে আসছে, তাহলে ওটা বেড়ে যাবে। চাইল্ডের ক্ষেত্রে কমে যাবে, কারণ চাইল্ডের ক্ষেত্রে আমরা জানি, চাইল্ড বলবে না নিওনেট বলবে, কারণ নিওনেটের ক্ষেত্রে অলরেডি হিমোগ্লোবিন থাকে তোমার 19-20, আমি একদিন পড়াচ্ছিলাম, তাহলে সেক্ষেত্রে তোমার তাদের ক্ষেত্রে আবার তোমার ইএসআরটা কি হবে, ডিক্রিজড, বাড়বে না, কমবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওটা গেল আরবিসি ফ্যাক্টর। এবার যদি আমরা প্লাজমাটা ভাবি, প্লাজমায় চলে এসো, তাহলে প্লাজমাতে আমরা জানি যে এই যে এক একটা আরবিসি রয়েছে স্ক্যাটার্ড বা ডিসপার্সড ইন দ্য প্লাজমা, সেই জায়গায় কি হচ্ছে যে এক একটা আরবিসি চারপাশে একটা নেগেটিভ চার্জ থাকে, ওটাকে কি বলে জানো, জিটা পোটেনশিয়াল। জিটা পোটেনশিয়াল মানে ইন্ডিভিজুয়াল আরবিসি যে মেমব্রেন, সেই মেমব্রেন একটা চার্জ ক্যারি করছে, সেই চার্জটাকে বলছে জিটা পোটেনশিয়াল। সেই জিটা পোটেনশিয়াল থাকার জন্য it causes repulsion between two adjacent RBCs and it prevents the RBCs from sticking to one another in vitro, মানে in vivo condition, তাই তো? তো বডির মধ্যে দুটোকে একটার সাথে একটা চিটে যেতে প্রিভেন্ট করে হচ্ছে জিটা পোটেনশিয়াল।
নইলে তো যে কোনো সময় আরবিসি গুলো রুলে ফর্মেশন হয়ে যেত সবসময়, সেটা যাতে না হয়। এবার কি হচ্ছে, ধরো তুমি যদি প্লাজমা প্রোটিন কোনো কারণে বেড়ে গেল, ধরো একটা অ্যাকিউট, আমরা জানি যে কোনো অ্যাকিউট ইনফেকশনে দের ইজ অ্যাকিউট ইনফ্লামেটরি প্রোটিন সিক্রিশন, যেমন ধরো সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেমন ধরো আমাদের আরো প্রোটিন আছে, যেমন ধরো তোমার হ্যাপ্টোগ্লোবিন বা ফিব্রিনোজেন, উইচ ইজ अगेन অ্যান অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট। তাহলে কি যে কোনো হ্যাপ্টোগ্লোবিন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, তাহলে কি হয়, এইসব কেসে যে কোনো ইনফেকশন যখনই হচ্ছে তখন আমাদের অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টস বডির মধ্যে তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রোটিনগুলো আসছে, সেই প্রোটিনগুলো কি করছে, প্লাজমার মধ্যে তাদের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। যদি প্লাজমার মধ্যে এদের কনসেন্ট্রেশন বাড়ে, তাহলে কি হবে, দ্য প্রোটিন, এই যে প্রোটিনগুলো এলো, দে উইল কোট দ্য সারফেস অফ দ্য আরবিসি। যদি আরবিসি সারফেসে কোটিং হয়ে গেল, তাহলে নেগেটিভ চার্জটা চলে গেল, তাহলে দুটো সেলের মধ্যে যে রিপালশন ছিল, এ ও নেগেটিভ সেটা চলে গেল, দেন দ্য আরবিসিস উইল স্টিক টু ওয়ান আনাদার। তাহলে কনসেপ্টটা কি হলো, যে যদি আমাদের প্রোটিন বেড়ে যায় ফর এনি রিজন, আইদার ডিউ টু সাম অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন অর এনি কন্ডিশন যেখানে দের ইজ ইনক্রিজড প্রোটিন, ধরো প্যারাপ্রোটিনেমিয়া, মাল্টিপল মায়োলোমা, যেখানে দের ইজ ডিসঅর্ডার ইন প্রোটিন ফর্মেশন, ঠিক আছে, প্যারাপ্রোটিনেমিয়া, মনোক্লোনাল গ্যামোপ্যাথি, মানে একই টাইপের গামা গ্লোবুলিন সিক্রিট হচ্ছে তো হচ্ছেই, মাল্টিপল, যেটা আমি এক্সাম্পল দিলাম, তার মানে হচ্ছে এই ধরনের কন্ডিশন যেখানে ধরো যদি প্রোটিন বেড়ে যায়, কি বলছো, প্রোটিন যদি বেড়ে যায়, তাহলে কি হবে, আমাদের ইএসআর কি হবে, বেড়ে যাবে, বিকজ প্রোটিন উইল রিডিউস দ্য চার্জ অন দ্য সারফেস অফ দ্য আরবিসি। তাহলে উল্টোটা কি হবে, ফর এক্সাম্পল নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমে কি হবে, বাড়বে না কমবে ইএসআর? কেন? প্রোটিন এক্সক্রিট হয়ে যায়, অর্থাৎ পেশেন্ট হ্যাজ হাইপোঅ্যালবুমিনেমিয়া। তাহলে নেফ্রোটিক সিনড্রোম ইজ ওয়ান অফ দ্য কন্ডিশন যেখানে প্রোটিন যদি বেরিয়ে যাচ্ছে, তাহলে দেয়ারফর দ্য পেশেন্ট উইল হ্যাভ, কি হবে, ইএসআর উইল বি লো। তাহলে প্রোটিন বাড়লে ইএসআর বাড়বে, প্রোটিন যদি কমে যায় তাহলে ইএসআর কমবে, সিম্পল। বা আরো যে কোনো কন্ডিশন, ধরো হাইপোফিব্রিনোজেনেমিয়া, ঠিক আছে, আরো যে কোনো কন্ডিশন, যে কোনো এমন কন্ডিশন যেখানে প্রোটিন কমে যাচ্ছে, সেখানে তোমার ইএসআরটা কমে যাবে, প্রোটিন কমলে ইএসআর কমবে। আরো একটা ব্যাপার হচ্ছে, ধরো একটা পেশেন্টের ডিহাইড্রেশন হয়েছে, আচ্ছা তাহলে আমরা এক এক করে আসছি। তাহলে প্রথম কথা হচ্ছে, একটা পেশেন্টের, আমরা এটা খুব ইম্পর্টেন্ট, ধরো তোমাকে যেই একটা ইএসআর ওইটা দেবে, তখন এটা জিজ্ঞেস করবেই যে কিসে কিসে বাড়ে, কিসে কিসে কমে, এন্ড দে উইল বি এক্সপেক্টিং যে অ্যাটলিস্ট 4-5টা পয়েন্ট বলো তোমরা। তাহলে একটা ফার্স্ট পয়েন্ট তোমরা বলবে যে বাড়ছে ইএসআর, ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া বলেই চুপ করে যাবে। যদি এবার এক্সামিনার জিজ্ঞেস করে আচ্ছা সব অ্যানিমিয়াতেই বাড়বে, তখন তোমরা ইউ ক্যান সে যে না না এইগুলোতে বাড়বে না, বাট দেন জেনারেলি তোমরা বলবে অ্যানিমিয়া, নাম্বার 1। নাম্বার 2 কি বললাম, ওল্ড এজ। নাম্বার 3 কি বললাম, প্রেগনেন্সি। নাম্বার 4 কি বললাম, মানে বলবে যে তোমার ইনফেকশনস। তারপর নাম্বার 5 যে কোনো তোমার কন্ডিশন যেখানে প্যারাপ্রোটিনেমিয়া হচ্ছে, প্যারাপ্রোটিনেমিয়া। আরেকটা আরেকটা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি, ঠিক আছে, ম্যালিগন্যান্সিতে অনেক ইএসআর বেড়ে যায়, এক্সপ্লেন করার দরকার নেই টাইপ অফ ম্যালিগন্যান্সি, জাস্ট ম্যালিগন্যান্সি, অল ম্যালিগন্যান্সিতে তোমার ইএসআর বেড়ে যাবে। এবার নেক্সট হচ্ছে কখন ইএসআর কমে যাবে। কমে যাওয়ার সময় ফার্স্ট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন আমাদের কি হয়, হিমাটোক্রিট লস হয়ে যায়, এই সরি মানে উপরে প্লাজমাটা কমে যায়, তো প্লাজমা লস হয়ে যায়। তাহলে প্লাজমা যদি লস হয়ে যায়, তাহলে আমাদের কি হলো, তাহলে ইএসআর কমে যাবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিহাইড্রেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, সেম জিনিস হয় সেখানে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে সেই সেম কনসেপ্ট, জাস্ট লাইক ডিহাইড্রেশন। তাহলে ওখানে তোমার ইএসআর কমে গেল। তারপর আমি কি বলেছি, এই দুটো টাইপ অফ অ্যানিমিয়া, স্পেরোসাইটোসিস, সিকল সেল অ্যানিমিয়া। তারপরে আর কি কন্ডিশন হতে পারে, পলিসাইথেমিয়া, ইভেন লিউকোসাইটোসিস, ধরো একটা পেশেন্টের প্রচুর লিউকোসাইট বেড়ে গেছে, you don't have to say leukemia specifically, just say leukocytosis, কি লিউকোসাইট অনেক বেড়ে গেছে, তখন it can also give rise to decreased ESR, উপরে এটা কমে আসবে। আর একটা পয়েন্ট যেটা আমরা বললাম, একটু আগে ডিসকাস করলাম, যে নেফ্রোটিক সিনড্রোম মানে এনি কন্ডিশন যেখানে তোমার প্লাজমা প্রোটিনস আর গেটিং রিডিউসড অর ডিক্রিজড, ঠিক আছে। তাহলে এইগুলো গেল হচ্ছে ইএসআর। আচ্ছা এবারে তাহলে আমাদের এখানে চলে এসো, তাহলে এবার কিভাবে মাপবে ইএসআর তোমরা। আচ্ছা তাহলে এবার যদি ধরো আমরা যখন টেস্টটা পারফর্ম করবো, আমি একটু আগে বলেছি যে এরকম একটা ভার্টিক্যাল স্ট্যান্ড থাকবে, তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য টেবল অন উইচ ইউ আর পারফর্মিং শুড বি স্টেবল, দেয়ার শুড বি নো ভাইব্রেশন, ইট দ্য টিউব শুড স্ট্যান্ড ভার্টিক্যালি, দেয়ার শুড নট বি এনি ডাইরেক্ট ব্রাইট লাইট ফলিং অন দ্য টিউব, অ্যান্ড মানে রোদের মধ্যে গিয়ে টেস্টটা করতে যাবে না। আর তারপর হচ্ছে যে দেয়ার শুড বি টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক
ঠিক আছে, বেশি হয়ে গেলে মুশকিল আছে। সেখানেই যদি আমাদের ধরো টেকনিক্যাল প্রবলেমস হয়, মানে ধরো টিউবটা টিল্ট করে গেল, বা এখানে তুমি একটা বসিয়েছো আর এখানে একটা কনস্ট্যান্ট ভাইব্রেশন হচ্ছে, বা তোমার ধরো টেম্পারেচার বেড়ে গেছে, এই সব কন্ডিশনে এসআর ফলসলি বেশি চলে আসবে। ঠিক আছে, তাহলে এবারে নাও কামিং টু দ্য প্রসেস হাউ টু পারফর্ম দ্য টেস্ট। তো তোমাদের যেটা হবে যে এই জিনিসটা হাতে ধরানো হবে, দিস পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট, এটাকে কি বলে? ওয়েস্টারগ্রিন চেম্বার টিউব। ঠিক আছে, তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ টিউব অ্যান্ড এ পিপেট? একজন বলছে টিউব, একজন বলছে পিপেট, তাহলে কে ঠিক বলছে? হ্যাঁ, টেস্ট টিউব দেখেছো? টেস্ট টিউবে কটা মুখ খোলা থাকে? একটা। তাহলে টিউব যদি বলছো তাহলে কটা মুখ থাকবে? আর পিপেটে তুমি যদি পিপেট লজিক্যালি ভাবো, পিপেটে আমরা কি করি, একটা দিক ঢোকানো থাকে ইনার সলভেন্ট, যেটাকে তোমাকে অ্যাসপিরেট করতে হবে, আরেকটা দিক দিয়ে তুমি টানছো। তাহলে যদি যে কোনো একটা দিক বন্ধ থাকে, তাহলে হাউ আর ইউ গোয়িং টু ড্র দ্য ফ্লুইড, আর হাউ আর ইউ গোয়িং টু ইনসার্ট ইট, তাই না? তাহলে এটাকে বলে কি বলে বলো আবার? পিপেট। তাহলে ওয়েস্টারগ্রিন পিপেট, তাই তো? তাহলে নামটা ওয়েস্টারগ্রিন। এবার পরীক্ষায় যখন দেবে, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যখন তোমাকে বলবে এই ইনস্ট্রুমেন্টটা ধরো, হ্যাঁ, তখন এক্সামিনারের সামনে ইউ উইল বি হোল্ডিং ইট এক্স্যাক্টলি ইন আ ওয়ে ইন উইচ দ্য টেস্ট ইজ টু বি পারফর্মড। তাহলে যখন আমরা ধরবো সবসময় লক্ষ্য রাখবে ভার্টিক্যালি ধরবো, কারণ ইএসআর আমাদের ভার্টিক্যালি মাপতে হবে, তো আমরা এইভাবে ধরবো। এবারে 0 দিয়ে স্টার্ট হবে, আমরা রিডিংটা নেব ওপর থেকে নিচে অবধি। তাহলে যখন ধরবে এই ওপরে যেন 0 মার্কটা থাকে, উল্টো করে ধরবে না, ঠিক আছে? বা এরকম ভাবে ধরবে না, অন্যরকম ভাবে, যেরকম খুশি করে আর কি। দেন দে উইল নো দ্যাট ইউ হ্যাভ নেভার সিন হাউ দ্য টেস্ট ইজ পারফর্মড। তাহলে সোজা এরকম ভাবে ধরবে, কারণ ভার্টিক্যালি আমরা টেস্টটা পারফর্ম করছি, এবং ওপরে 0 থাকবে যখন আমরা বসাবো, সুতরাং ওইভাবে ধরবে যেন ওপর দিকে। আচ্ছা, এবার এই পিপেটের ব্যাপারে একটুখানি তোমরা জানো সবাই, এটার লেন্থ কত? 300 মিলিমিটার। কত অবধি মার্কিং আছে? 0 থেকে 200 মিলিমিটার। এটার ডায়ামিটার কত? 2.5। তার মানে ও সবই জানে আমাদের আজকে। 2.5 মিলিমিটার, ঠিক আছে? তাহলে 2.55 মিলিমিটার এটার হচ্ছে ডায়ামিটার হলো। এবারে কথা হচ্ছে যে আমাদের পেশেন্টের ব্লাড এসেছে, ঠিক আছে? এবারে আমরা কিভাবে, মানে ধরো বলো যে কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ হয়? সোডিয়াম সাইট্রেট, হ্যাঁ ও আরো ভালো বলেছে, ট্রাইসোডিয়াম সাইট্রেট। ঠিক আছে, ট্রাইসোডিয়াম সাইট্রেট কি রেশিওতে ইউজ হবে? 4:1। কোনটা 4? ব্লাডটা 4 আর অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রাইসোডিয়ামটা 1। আচ্ছা, এবারে ধরো যদি একটা বিল হয়েছে পেশেন্টের যে শুধু ইএসআর, তখন তো ট্রাইসোডিয়াম সাইট্রেটে ব্লাড এসছে, ঠিক আছে? এবারে ধরো একটা পেশেন্টের বিল হয়েছে সিবিসি উইথ ইএসআর, মানে কমপ্লিট হিমোগ্রাম, মানে বা ওটাকে বলে কমপ্লিট হিমোগ্রাম বলে, ঠিক আছে? তাহলে তো পেশেন্টের ব্লাডটা কিসে এসেছে? অ্যান্টিকোয়াগুলেন্ট ছিল তখন ইডিটিএ। তাহলে এই টেস্টটা কি করতে পারবো না পারবো না? পারবো। তখন কি ওই ইডিটিএ ব্লাডের উপরেই করবো, না আরো এক্সট্রা অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাড করবো? ইডিটিএ করে দেবো, আর এই অ্যান্টিকোয়াগুলেন্ট লাগবে না, তাই তো? কতটা লাগবে? কতটা? একটুখানি কম লাগবে, যেহেতু ইডিটিএ ছিল আগে, তাই তো? তাহলে একই, মানে ইডিটিএ ব্লাড সাপোজ এসেছে, সেই ইডিটিএ ব্লাডের উপর যদি আমাকে আবার তোমার এই টেস্টটা করতে হয়, again we will use trisodium citrate in the same ratio, that is 4:1। বুঝতে পারলে? সেই 4:1-এই আমরা নেব। তাহলে আমাদের টার্গেট হবে যে আমরা এরকম একটা স্ট্যান্ডের মধ্যে এখানে 200 অবধি, সরি নিচ থেকে শুরু করে 0 অবধি আমরা ব্লাডটা টানবো, টেনে এই স্ট্যান্ডের মধ্যে আমরা এখানে বসাবো, বসিয়ে ওটাকে রেখে দেবো ফর 1 আওয়ার। ঠিক আছে? এবার কি করে করব? আমাদের এরকম ভাবে ভায়েলে করে ব্লাড এসছে ফ্রম দ্য ওয়ার্ড বা ফ্রম দ্য আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, এই টেস্টের উপর আমাদের মানে এই ব্লাডের উপর আমাদের ইএসআর পারফর্ম করতে হবে। কেউ বলো এটার মধ্যে কি অ্যান্টিকোয়াগুলেন্ট আছে? এটা ইডিটিএ ফ্রম দ্য ল্যাভেন্ডার কালার অফ দি পার্পল, ওই একই পার্পল কালার অফ দি ইয়ে কি বলে ক্যাপ, ক্যাপ দেখে আমরা বুঝতে পারি তাহলে এটা ইডিটিএ আছে। তাহলে এই ব্লাডটা আমাদের, আচ্ছা এটা যদি তোমার সাইট আসতো, যদি তোমার এটা ক্লট ভায়াল আসতো, তাহলে আমরা টেস্টটা করতে পারতাম? ক্লট ভায়ালে যদি ব্লাড আসতো,
পারতাম টেস্টটা করতে, কারণ অলরেডি ক্লট করে গেছে, তারপর তুমি সাইট্রেট দিলে কিছু হবে না। তাহলে এবার আমাদের এখানে এসছে, এবার এখানে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সাইট্রেট ইস টু ব্লাড 4:1 করতে হবে। তাহলে আমাদের কিভাবে বানাবো সেটা, সেটা করতে গেলে আমাদের এরকম একটা টেস্ট টিউব নিলে, দিস ইজ আ টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে কি করলে 200 ব্লাড নিলে আর 50 নিলে সাইট্রেট, তাহলে 4:1 রেশিও হলো, হলো তো 200 ব্লাড 50 সাইট্রেট, তাহলে 4:1 রেশিও হলো। তারপর সেখান থেকে তুমি অ্যাসপিরেট করলে 0 মার্ক অবধি, মানে টোটাল তুমি 200ই অ্যাসপিরেট করলে, কিন্তু তার আগে তুমি যখন মিক্স করেছো তখন তুমি 50 অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়েছো, 200 ব্লাড নিয়েছো। কি বললাম বুঝতে পারলে? তাহলে এবার অ্যাসপিরেটটা করে কিভাবে, তুমি এখানে তোমাদের কেউ করতে বলবে না, এটাকে এইভাবে একটা এন্ডে এটাকে এইভাবে বসাবে, এই এরকম ভাবে, ঠিক আছে? তাহলে এই এন্ডটা সিল হয়ে গেল, এই এন্ডটাকে এটার মধ্যে ঢোকাবে যেখানে আমাদের অলরেডি মিক্সচারটা বানানো আছে, করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে ওপর দিকে তুলবে, তাহলে অ্যাসপিরেট হবে, হয়ে গেল। যেই অ্যাসপিরেট হয়ে গেল তখন এটা এর মধ্যেই থেকে যাবে, এটা কিন্তু পড়ে যাবে না। তারপর এটাকে তুমি এখানে এরকম ভাবে ফিক্স করবে, এটাকে এইভাবে ফিক্স করবে, করে এটাকে খুলে নেবে, ঠিক আছে? এটাকে এরকম ভাবে চিপে এটাকে খুলে নেবে, খুলে নিয়ে তুমি ঘুরিয়েও খুলতে পারো, খুলে নিয়ে এটাকে এই স্ট্যান্ডের মধ্যে পুরোপুরি বসিয়ে দিতে হবে। তোমাদের এটা ডেমনস্ট্রেট করতে হবে না, এটা আমাদের এই স্ট্যান্ডটা আইডিয়াল নয়, কারণ এটা অলরেডি করা আছে, সেজন্য আমাদের এ করা আছে। তাহলে এই স্ট্যান্ডের মধ্যে আমরা এভাবে ফিক্স করে দেবো, নিয়ে 1 ঘন্টা ওটাকে রাখবো। 1 ঘন্টা পর আমরা দেখব যে আমরা 0 অবধি বসিয়েছিলাম, 0 থেকে 1 ঘন্টা পর কতটা নেমেছে। ধরো এখানে দুটো টেস্ট পারফর্ম করা আছে, একটাই আমরা দেখছি এখান থেকে এতটা নেমেছে, একটাই দেখছি এখান থেকে এতটা নেমে গেছে। তাহলে যেটাই বেশি নেমে গেছে তার ইএসআরটা বেশি। ওপর থেকে রিডিং নেব কত দূরে এসছে, ধরো এটা যেটা এতটা নেমে গেছে ওর রিডিং দেখাচ্ছে প্রায় 100 দেখাচ্ছে, আর এটা রিডিং দেখাচ্ছে আমাদের কত, 200 না কি বললে, এটা রিডিং হচ্ছে আমাদের 60-65 মতো আছে। তাহলে দ্যাট ইজ দ্য ইএসআর, বুঝতে পারলে তো? তাহলে এটা দিয়ে আমরা অ্যাসপিরেট করি, এটা দিয়ে এখানে এরকম ভাবে রেখে ফিক্স করে দিই, নিয়ে 1 ঘন্টা পর আমরা দেখি যে কতটা এলো, হলো। আচ্ছা এবারে হচ্ছে যে রেঞ্জ কত ইএসআর এর, সেটা মেল না ফিমেলের? ফিমেলের, হ্যাঁ মোটামুটি বলতে পারো। আর একটু এল্ডারলি যদি হয়ে যায়, ধরো মোর দেন 50 যদি হয়, কত হবে? তাহলে তুমি যে 14-15 কি সব বলছো, আমরা এটা ব্রডলি বলতে পারো যে ধরো মেলের ক্ষেত্রে তুমি বললে আপ টু 15, আর ফিমেলের ক্ষেত্রে আপ টু 20, অ্যান্ড দ্যাট ইজ লেস দেন 50। আর যদি 50 ইয়ার্স এর পর হয় তাহলে মেলের ক্ষেত্রে তুমি ওটাকে একটু বাড়িয়ে দিলে, মেলেরটা 20 করে দিলে আর ফিমেলেরটা করে দিলে 30, এটা অ্যাপ্রক্সিমেট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার নর্মাল রেঞ্জ। এবার এই রেঞ্জটা আবার ডিপেন্ড করে এটা কি তুমি উইন্ট্রোবস টিউবে করেছো না ওয়েস্টার্ন গ্রিন পিপেটে করেছো তার উপর। সো উই হ্যাভ অ্যানাদার ইনস্ট্রুমেন্ট কল্ড উইন্ট্রোবস টিউব, ঠিক আছে? সেটা হচ্ছে এইটা উইন্ট্রোবস টিউব। এই টিউবের ক্যারেক্টারিস্টিক কি আছে, লেংথ কত আছে? না, আবার ঠিক করে বলো। যদি 100 অবধি মার্কিং থাকে তাহলে 200 কি করে হবে? এটা তো ওটা অত লম্বাটা 200, তাহলে এটা কত লেংথ হবে? 100 অবধি মার্কিং আছে, লেংথ হচ্ছে 110 মিলিমিটার, ডায়ামিটার কত? না, এটা ডায়ামিটার 3, এটা 3, ওটা 2.55, এটা 3, 110 অবধি মার্কিং আছে। এইবারে যেটা ইম্পর্টেন্ট, এই টিউবটা তোমাকে ধরিয়ে দিয়েছে হাতে, তুমি কি করবে? 0টা উপরে না 0টা নিচে? 0টা উপরে। এক্স্যাক্টলি, তাহলে এখানে তুমি ইনস্ট্রুমেন্টটা যখন এক্সামিনারকে বলবে তখন বলবে দেয়ার আর 2 মার্কিংস, ঠিক আছে? একটা নিচ থেকে উপর গেছে, একটা উপর থেকে নিচ গেছে। যখন ইএসআর এরটার জন্য বলবো তখন আমরা সবসময় উপর থেকে নিচে 0টা দেখাবো, সেটাই আবার উল্টো দিকে আমি যদি দেখাই তাহলে 10 থেকে নিচের দিকে নেমেছে। সেটা কিসের জন্য? যদি আমরা প্যাক্সেল মাপি। তাহলে এটার সুবিধা হচ্ছে, এটার কেন এই টিউবটা এলো, কারণ এটাই তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অ্যাটলিস্ট 200 মিলিমিটার ব্লাড নিতে হবে টু গেট দিস টেস্ট ডান। এবার ধরো একদম বাচ্চা, তার ব্লাড পাওয়া যাচ্ছে না, তার খুব কম ব্লাড এসছে, তখন আমাকে যদি ধরো ইএসআর রেজাল্ট দিতে হয় তখন আমার এখানে 100
মিলিমিটার অব্দি ব্লাড নিলেই তো হয়ে যাচ্ছে, তাহলে কম ব্লাডে আমরা টেস্টের রিপোর্টটা দিতে পারছি, তাই তো? তাহলে ইন দ্যাট কেস আমরা এই টিউবটা ইউজ করতে পারি। এবারে অসুবিধাটা কোথায়? ধরো এখানে আমরা রিডিংটা ম্যাক্সিমাম 100 অব্দি দিতে পারবো, তার বেশি ছাড়িয়ে গেলে দিতে পারবো না। এবার ধরো একটা পেশেন্টের ইএসআর ভ্যালু আশা করা ছিল 150, তাহলে সেটা তো এটাতে হবে না, তখন ওটার জন্য ওটা লাগবে। তো দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হচ্ছে কি বলো, যে কম ব্লাডে হয়ে যাবে। নেক্সট আরেকটা অ্যাডভান্টেজ, এইটাতেই টেস্টটা হয়ে যাওয়ার পর তুমি সেন্ট্রিফিউজ করে দাও, তাহলে আরবিসি গুলো সেটেল করে যাবে, তারপর তুমি ইউল গেট দ্য প্যাক্সেল ভলিউম। তাহলে এইটার মধ্যেই তুমি প্যাক্সেল ভলিউম পেয়ে যাবে যে এত। তাহলে উইন্ট্রোবস টিউব ইজ ফর গেটিং টু টেস্টস ডান, একটা হচ্ছে ইএসআর, তারপর সেটা দিয়ে সেন্ট্রিফিউজ করে দিলে, এট দ্য এন্ড অফ সেন্ট্রিফিউজ ইউ ক্যান গেট দ্য প্যাক্সেল ভলিউম। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের গেল। এবারে জিরোটা বুঝতে পারোনি। জিরো হচ্ছে যে অলওয়েজ আমরা যখন ইএসআর দেখছি তখন ইএসআর হচ্ছে উপর থেকে নিচে নামছে, কি নামছে? আরবিসি। তাহলে আমাদের দেখার দরকার হচ্ছে উপরের যে প্লাজমার কলামটা আছে সেটার লেন্থটা কত। তো সেইটা আমরা ওপরে যদি ধরো এতটা নেমেছে, হ্যাঁ টেস্টটা পারফর্ম করেছো এতটা অবধি নেমে গেছে, তাহলে এই 0 থেকে শুরু করে ধরো আমার 6 অবধি নেমেছে, তার মানে 60 ইএসআর এখানে আরবিসিটা সেটেল করে গেছে, এতটা আমার ক্লিয়ার প্লাজমা পেয়েছো, তার মানে হচ্ছে তোমার এখানে ইএসআরটা হবে 60, কারণ 0 থেকে শুরু করে 6 অবধি এসেছে। সেম জিনিসটাকে এবার তুমি সেন্ট্রিফিউজ করে দিলে, ঠিক আছে? সেন্ট্রিফিউজ করে গিয়ে দেখা গেল যে এখানে তোমার নেমে গেছে হচ্ছে তোমার ইয়েটা, যেটাকে বলে হচ্ছে রেড সেল প্যাক্সেল, মানে তোমার যেটা এটা সেটেল করে গেছে আরবিসিটা। তখন তুমি যদি উল্টো দিকে দেখো তাহলে যদি এটাই দেখবে যে তুমি এখানে যেটাকে তুমি ধরো 60 বলছো, ঠিক আছে, মানে ধরো এখানে যেটাকে 6 এসছে তার কারেসপন্ডিং উল্টো দিকে আছে 4, তাহলে 40% প্যাক্সেল ভলিউম। অর্থাৎ যখন প্যাক্সেল ভলিউম দেখবে তখন তুমি উপরে 10 নিচে 0 ওইটা ইউজ করবে, বুঝতে পারলে? আচ্ছা, এবারে তোমাদের এটা পরীক্ষায় আসবে। এটা ইউজুয়ালি কি হয়, সবাইকে দেওয়া হয় না, মানে এটা আর কি ধরে না হয় সবাই পারবে, তো সুতরাং কিছুই পারছো না যদি তখন এটাও পারছো না, তাহলে কিন্তু খুব মুশকিল। তো সেই হিসাবে তোমাদের এখানটা থেকে তোমাদের জিজ্ঞেস করা হবে। এবার এটা হচ্ছে তোমাকে দেখে নাও, এইটা একটু দেখো, তাহলে তোমাদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাদের এরকম মানে পরীক্ষায় এই লেখাটা থাকবে যে কাইন্ডলি নোট দ্য ইএসআর ফ্রম দ্য টিউব হেল্ড ইন দ্য র্যাক, মানে তোমাদের নিজেকে র্যাকে বসাতে হবে না, র্যাকে বসিয়েই দেবে, নিয়ে এক্সামিনারের সামনে তোমাদের রিডিংটা নিতে হবে, দ্যাট ইজ হোয়াট ইউ আর সাপোজ টু ডু। নিয়ে এরকম থাকবে যে নেম অ্যানাদার ইনস্ট্রুমেন্ট, অ্যানাদার ইনস্ট্রুমেন্টের নামটা আমরা বলেই দিয়েছি, সেটা হচ্ছে কি? উইন্ট্রোবস টিউব। আর এখানে তোমাদের নাম থাকবে রাইট দ্য নেম অফ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট ইন দ্য চোজেন ইনস্ট্রুমেন্ট, মানে দিস ইজ জাস্ট স্যাম্পল সেট অফ কোয়েশ্চেন্স, এরকম নয় যে এইটাই পরীক্ষায় তোমাদের দেবে। এবার আমরা মার্কিংটা কিভাবে করছি সেটা দেখানোর জন্য এই পিপিটিটা। সেখানে হচ্ছে তোমাকে সাপোজ আই এম ইউর এক্সামিনার অ্যান্ড ইউ আর টেকিং দ্য রিডিং ইন ফ্রন্ট অফ মি, হলো? তখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি জাস্ট এলে নিয়ে বললে এটা রিডিং 40, এরকম করে তুমি উত্তর দেবে, নাকি ইউ উইল বি সেইং ইট পয়েন্ট ওয়াইজ, দ্যাট ইজ হোয়াট উই আর অ্যাসেসিং। তাহলে ফার্স্টেই তোমাকে জিজ্ঞেস করতে হবে টাইমিং অফ দ্য টেস্ট, মানে ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছে না করেনি। কারণ এটাই ধরো যদি 4 ঘন্টা আগে আমি বসিয়েছি তাহলে তো রেজাল্টটা এলো না আমার ঠিকঠাক করে, তাই না? তাহলে ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করবে, আমি জিজ্ঞেস করবো না, ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য টাইমিং অফ দ্য টেস্ট, মানে কখন ওটা বসানো হয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভার্টিক্যাল পজিশনে রিডিং নিচ্ছি কি নিচ্ছি না, ঠিক আছে? থার্ড হচ্ছে যে যখন নিচ্ছি তখন আমার আই লেভেলে আমরা যেন রিডিংটা নিই, আমরা এরকম ভাবে দেখবো পুরো আই লেভেল, এরকম উপর থেকে তাকাচ্ছি কি নিচ থেকে এরকম ভাবে দেখছি, নট অ্যাকসেপ্টেড। তারপরে হচ্ছে যে এটা তো ধরো তুমি যা বললে আর আমাদের অ্যাকচুয়াল রিডিং যেটা আমরা পেয়েছি সেটা থেকে মোটামুটি 2 মিলিমিটার এদিক ওদিক আমরা অ্যাকসেপ্ট করব। এক্সপেক্টেড তুমি এক্স্যাক্টলি নেবে, কিন্তু ধরো একটু এদিক ওদিক তুমি মেনিসকাসটা দেখতে ভুল করলে একটু ওপর নিচ হলো, তখন 2 মিলিমিটার অব্দি প্লাস মাইনাস আমরা অ্যাকসেপ্ট করব। তারপর হচ্ছে ইউনিটটা ঠিকঠাক করে নেওয়া হয়েছে কিনা, যেমন ধরো মিলিমিটার ইন দ্য ফার্স্ট আওয়ার, এটা হচ্ছে ইউনিট। কি কেউ বললো মিলিমিটার পার আওয়ার, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। একজন এমএল লিখেছিল তোমাদের আগের ব্যাচে, তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। একজন লিখছে সেন্টিমিটার, সেটা হবে না। তাহলে এগুলো মাথায় রাখতে হবে যে ইউনিটটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইফ দ্য নেম of 2 or 1 anticoagulant is written correctly,
মানে তখন তোমাকে লাস্টে জিজ্ঞেস করতে হবে যে ইএসআর ব্র্যাকেটে সাইট্রেটেড হোল ব্লাড নিয়ে রিডিং হচ্ছে 16 মিলিমিটার ফার্স্ট আওয়ার, এরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ইউনিটটা লিখলে, অ্যান্টিকোয়াগুলেন্ট লিখলে, টাইমিংটা লিখলে, এরকম ভাবে যদি রিডিংটা নাও তাহলে তোমার এই চেকলিস্ট অনুযায়ী তোমাদের এই যে অসপি স্টেশনটা আছে ইউ উইল বি গিভেন ফুল মার্কস। অসপি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ ক্যান গেট ফুল মার্কস ইন অসপি, অলমোস্ট ফুল মার্কস। এবার এরপরে আরেকটা যেটা কম্পোনেন্ট আছে ভাইভা, সেখানে 2-3টে কোয়েশ্চেন করা হবে কখন বারে কমে। expected everybody will be able to answer at least 2-3 causes of কখন বাড়ে আর কখন কমে। ইউজুয়ালি কেউ পারবে না, এটা হয় না। বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ এই জিনিসটা লোকে যদি মেনটেন না করছে, এটা কিন্তু আমরা জিজ্ঞেস করবো, এটা ক্যান্ডিডেট নিজেই ভেবে উত্তর দেবে। তখন ফট করে যদি ক্যান্ডিডেট এসে বললো কত ইয়ে স্যার 16, অনেকে এরকম উত্তর দেয় কত ইয়ে স্যার 20, ব্যাস আর কিচ্ছু না। তাহলে কি, ইউ আর মিসিং আউট সো মেনি পয়েন্টস, ইউ আর নট আস্কিং মি এনিথিং, ইউ আর নট টেকিং দ্য রিডিং প্রপারলি, ইউ আর নট টেলিং দ্য অ্যান্সার অলসো প্রপারলি। তাহলে ইউ আর সাপোজ টু আস্ক ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার অল দিস উইচ উইল স্টার্ট ফ্রম যে টেস্টটা কখন বসানো হয়েছিল, তারপরে রিডিংটা ভার্টিক্যালি নেওয়া হয়েছে না হয়নি, তারপরে হচ্ছে যে এখানে আমাদের যখন রিডিংটা নিচ্ছি তখন আই লেভেলে ওটার মাপা হয়েছে না হয়নি, তারপরে হচ্ছে যে যখন আমরা রিডিংটা নিচ্ছি যে ভ্যালুটা, ধরো একটা পেশেন্টের ওখানে আমরা দেখাচ্ছে যে 60 ইএসআর আর তুমি বলছো 20, তাহলে তো হলো না, মানে যা খুশি বললে তো হবে না, ইট হ্যাজ টু বি উইদিন +-2 মিলিমিটার অফ দ্য এক্সাক্ট ভ্যালু দ্যাট উই হ্যাভ গট। তারপরে হচ্ছে যে ইউনিটটা ঠিক করে লিখলে কিনা, ইউনিট উইচ আই সেড মিলিমিটার ফার্স্ট আওয়ার কি মিলিমিটার পার আওয়ার যাই বলবে, আর তারপরে হচ্ছে যে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, নেম অফ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট, এরকম করবে, তাহলে ইউ উইল গেট ফুল মার্কস ইন দিস পার্টিকুলার কম্পোনেন্ট। ইউজুয়ালি তোমাদের ভাইভাতে একটু প্রবলেম হচ্ছে, গ্র্যান্ড ভাইভা যেটা হয় আমরা দেখে আসছি ওভার দ্য ইয়ার্স, কি এক্সামিনারের সামনে বসে তোমরা হয়তো কি জিজ্ঞেস করছে এক বলতে গিয়ে এক বলছো, বা অত্যন্ত ভয় পেয়ে যাচ্ছ, বা সামথিং ইজ গোয়িং অন। তো প্র্যাকটিক্যাল তো ওভারঅল পাস করতে হবে, তো আমাদের টার্গেট হবে যে অসপি গুলোতে যেন ফুল মার্কস, বিকজ ইউ আর স্পিকিং ভেরি লেস অ্যান্ড ইউ আর জাস্ট স্পিকিং পয়েন্ট ওয়াইজ। মানে ওখানে তো রাজ্যের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করার কোনো স্কোপ নেই, একদম পয়েন্ট ওয়াইজ উত্তর দেবে অ্যান্ড দেন ইউ আর গোয়িং টু গেট দ্য ফুল মার্কস। এবারেই পেয়েছে তোমাদের প্রচুর 80 প্রচুর মার্কস পেয়েছে আউট অফ 100 ইন দ্য কি 85 এরকমও গেছে। তো তাহলে যত তুলতে পারবে তত তোমাদের সুবিধা হবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইএসআর। এনি প্রবলেম বলো, কি এক্সট্রা জিজ্ঞেস করার আছে আর কি হয়েছে? ও আর একটা ব্যাপার আছে, আমরা যে ল্যাবে, আমাদের ল্যাবে নয় অন্য ল্যাবে, যেখানে হচ্ছে যে এটা একটা অটোমেশন এসে গেছে, অটোমেশন এসে যাওয়ার জন্য যেটা হয়েছে, দুটো আরেকটা কথা বলার আছে, তার আগে এটা শুনে নাও যে এতে যে রিডিংটা পাবে এর যা ডায়ামিটার আর এর মানে যা টিউবের ক্যালিব্রেশন, সেই অনুযায়ী যেরকম আমরা বলছি যে ইট ইজ, যেরকম বললে 15 আপ টু 20 এরকম ভাবে বলছো, তো এটাই কিন্তু আরেকটু কম। এটা মেলদের জন্য মোটামুটি আমরা বলি আপ টু 9 আপ টু 10 এরকম বলি, তাই না? উইন্ট্রোপস টিউবে কিন্তু আমরা রেজাল্টটা রিডিংটা কম বলি, কেন? এর ডায়ামিটারটা বেশি আছে। আর এই জন্য বলছি বিকজ ইন অটোমেটেড ল্যাবস আজকালকার দিনে ধরো এই 1 ঘন্টা ধরে একটা টেস্ট হচ্ছে, অনেক সময় ইটস নট অ্যাকসেপ্টেড, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দিতে হয়। তাহলে আমাদের উই হ্যাভ আ অটোমেটেড ভার্সন অফ দ্য টেস্ট, ঠিক আছে? ভেসম্যাটিক বলে একটা মেশিন পাওয়া যায়, আরো অনেক রকম মেশিন আছে, সেগুলো অটোমেটেড ইএসআর দেবে, তাতে কিন্তু দ্য ইএসআর দ্য ভ্যালু দে আর গিভিং এট আ মাচ লোয়ার টাইম দ্যান 1 আওয়ার। 20 মিনিটস হয়তো রিপোর্ট রিডিং দিয়ে দিল 20 মিনিটসে, তো তখন যে রিডিংটা দিল সেই রিডিং উইল বি अगेन ডিফারেন্ট ফ্রম দ্য ভ্যালু, দ্য রেঞ্জ উইল বি ডিফারেন্ট ফ্রম দ্য রেঞ্জ উইচ ইউ আর গেটিং when you are using a Westergreen pipette। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে আমরা কোন ডিভাইস মানে কোন ইকুইপমেন্ট ইউজ করছি তার উপর আমাদের হচ্ছে ভ্যালুটা ডিপেন্ড করছে, কি এক্সাক্ট রেঞ্জটা কত সেটা ওর উপর অনেকটা ডিপেন্ড করছে।